হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল যারা স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস, যেখানে আমরা তোমাদের 2005 থেকে 2020-তে হয়ে যাওয়া প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস করছিলাম। আজকে তার 22 নম্বর ক্লাস, যেখানে আমরা দেখো ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন 2018-এর যে 20টি অঙ্ক থাকে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো এর আগেও 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল ওয়াইজ দেওয়া রয়েছে, দেখো সেই সমস্ত ক্লাস হয়ে গেছে। যারা যারা এখনো সেই ভিডিওগুলি দেখোনি, ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে সেই ভিডিওগুলি তোমরা দেখে নেবে। তো আজকে আমরা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্স 2018-এর 20টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনার আগে যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হওনি, এখানে জয়েন হয়ে যাবে। সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করে দেওয়া থাকে। তো টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি, ফেসবুক পেজও জবস কি একাডেমি এবং ফেসবুক গ্রুপ হচ্ছে জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে 2018-র লেডি কনস্টেবলের মেনের প্রথম কোশ্চেন রয়েছে, দেখো কি, যে দুটি সংখ্যার সমষ্টি 144 এবং অন্তর মানে বিয়োগফল 36 হলে সংখ্যা দুটি কি কি। তো এটা একটা খুব সোজা অঙ্ক, যে দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে 144 আর বিয়োগফল দিয়ে দিয়েছে 36। তাহলে এই ক্ষেত্রে দেখো সংখ্যা দুটি চেয়েছে, যার মধ্যে একটা সংখ্যা দুটোই নিশ্চয়ই সমান নয়, একটা বড় আর একটা ছোট। তো বড় সংখ্যা এই রকমের ক্ষেত্রে বড় সংখ্যা বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে কি, দেখো, বড় সংখ্যা সমান কি আছে, যোগফল প্লাস বিয়োগফল বাই 2। আর ছোট সংখ্যা বার করার ফর্মুলা যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, বা বিয়োগফলের জায়গায় অন্তর। ঠিক আছে, তো এই হচ্ছে ফর্মুলা। কারণ এখানে দেখো দুটোই বার করতে দেবে, কিন্তু অনেক সময় তোমাদের অঙ্ক থাকে যেখানে তোমাদের একটি বার করতে দেয়, যে হয় বড় সংখ্যাটি বার করতে দেয়, নয় ছোট সংখ্যাটি বার করতে দেয়। তো এখানে যেহেতু দুটোই বার করতে হবে, তাহলে একটা বার করলে তুমি অপরটা আরামসে পেয়ে যাচ্ছ। দেখুন বড় সংখ্যাটি কি হবে, 144 প্লাস 36 বাই 2। কত হচ্ছে 144, 6 যোগ করলে 180 বাই 2 মানে হচ্ছে 90। তাহলে বড় সংখ্যাটা পেয়ে গেলাম 90, তাহলে ছোট সংখ্যাটা কত, এদিকে 10 আর ওদিকে 44 মানে হচ্ছে 54। তাহলে ছোট সংখ্যাটি 144 মাইনাস 90 সমান 54। ওকে, তাহলে আমি পেয়ে যাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে সূত্রের প্রয়োগ দরকার নেই, কিন্তু শুধু যদি ছোট সংখ্যাটা বার করতে দেয় বা শুধু যদি বড় সংখ্যাটা বার করতে দেয়, তাহলে এই সূত্র দুটি তোমরা মনে রাখতে পারো। বা তুমি এটা কেসে নর্মালি করতে পারো, যে দুটি সংখ্যার যোগফল মানে হচ্ছে x প্লাস ওয়াই সমান হচ্ছে 144, আর x মাইনাস ওয়াই মানে হচ্ছে অন্তর, যেটা হচ্ছে 36, নিয়ে দুটোকে অপনয়ন করে ওয়াইটাকে কেটে 2x ইকুয়াল টু যোগ করে 180, x ইকুয়াল টু 90। এইভাবেও তোমরা বার করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের যেটা ইচ্ছা সেভাবেই করবে। তো আমরা অপশন কি কি পেলাম, 90 এবং 54। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি শ্রেণীতে 81 জন বালকের মধ্যে 66 জন ফুটবল এবং 32 জন ভলিবল খেলতে পারে এবং 6 জন কোনো খেলাই জানে না। তাহলে কতজন বালক উভয় খেলাই জানে? তাহলে আমাকে মোট ছাত্র সংখ্যা দিয়ে দিয়েছে কত, 81। তাহলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 81 জন। তার মধ্যে দেখো এখানে বলেছে 6 জন যে কোনো খেলা জানে না, তো খেলার হিসাবের মধ্যে আমি তাকে ধরবো না, তো প্রথমে আমি সেটা বাদ দিয়ে দেবো। তাহলে খেলা জানে এরকম সংখ্যা রয়েছে 75 জন। এই 75 জনের মধ্যে বেশ কিছু জন পাবলিক আছে যারা ফুটবলও খেলে, ভলিবলও খেলে। আর এখানে ফুটবলের দিয়ে দিয়েছে 66 জন, আর ভলিবল খেলতে জানে 32 জন। যোগ করে দাও, যোগ করলে আমি পেয়ে যাবো কি 98। কিন্তু স্টুডেন্ট তো 98 নয়, মানে 75 জন। তাহলে কতজন উভয় খেলায় জানবে, 98 থেকে 75 বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাবো 23। তাহলে এদের মধ্যেই 23 জন আছে, 75 জনের মধ্যে এমন 23 জন আছে যারা উভয় খেলায় জানে। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বানানটা একটু ভুল হয়েছে টাইপিং এ, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো এটা তোমাদের এর আগে অনেকবার করেছো এই অঙ্কটি, তবু বলে দিই আর একবার যারা দেখোনি বা করনি। ধরে নাও এটা একটা বর্গক্ষেত্র যার বাহুটা ছিল 10 10, মানে বাহু হচ্ছে 10, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 10 স্কোয়ার বা 10 গুণিত 10 সমান হচ্ছে 100। ক্লিয়ার? এবার বলছে 10% বৃদ্ধি হলো, 10-এর 10% যদি আমি বৃদ্ধি করি তাহলে বাহুটা হয়ে যাবে 11। তাহলে তখন হয়ে যাবে কত, 11 গুণিত 11 মানে হয়ে যাবে 121। তাহলে আমি এখানে তুমি বলতে পারো যে 10 কেন ধরলাম, কারণ 10 ধরলাম যাতে আমার ক্ষেত্রফলটা 100 আসে, এখানে পার্সেন্টেজের ম্যাটার করছে, তাতে আমাদের সুবিধা হবে অঙ্কটি করতে। সেই জন্য আমি এখানে বাহুটা 10 ধরেছিলাম। তার 10% বাড়িয়ে দাও মানে 11 হয়ে যাবে, সেক্ষেত্রে হয়ে গেল কত, ক্ষেত্রফল 121। তাহলে বাড়লো কত, 100 থেকে বাড়লো 121, মানে 21% বৃদ্ধি পাবে। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর।
নেক্সট, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মাঠের হবে ওটা, দৈর্ঘ্য হবে, বানান ভুল। মাঠটির পরিসীমা যদি 600 মিটার হয় তবে মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে এক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে যে দড়ি প্রস্থ হচ্ছে এক্স আর দৈর্ঘ্য হচ্ছে, কারণ তাছাড়া কিছু নেই, এক্স এর 1.5 গুণ বলেছে, মানে এক্স ইন্টু 3/2। 3/2 কেন কোথা থেকে পেলাম? 1.5-এরই পূর্ণটা ভেঙে দিলাম, সেই জন্য 3/2 এলো। তো 3/2 মানে হচ্ছে 3x/2। তাহলে আমি পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই। এবার পরিসীমার সূত্র আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে 3x/2 প্লাস প্রস্থ সমান হচ্ছে পরিসীমা, যেটা দাঁড়িয়ে দিয়েছে 600। তাহলে এখান থেকে আমি এই যোগটা তুমি করে দাও আর এই দুইটাকে এইদিকে ভাগ করে দাও, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 3x প্লাস 2x/2 ইকুয়াল টু দুইটা দিকে ভাগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি 300। আবার তুমি এই দুইটা দিয়ে ওটাকে গুণ করে দিবে, পেয়ে যাবে তাহলে 5x ইকুয়াল টু 600 বা x ইকুয়াল টু 120। তাহলে আমি কি পেলাম যে x হচ্ছে কি ধরেছিলাম আমি, প্রস্থ হচ্ছে 120, তাহলে দৈর্ঘ্য কত? 120 ইন্টু 3/2 বা 1.5 মানে হচ্ছে 180। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমি পেয়ে গেলাম। এবার আমাকে কি চেয়েছে? ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফল হচ্ছে বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া সমান হচ্ছে, লেখাটা গন্ডগোল আছে, তো যেটা হচ্ছে 180 ইন্টু 120। 12×18 কত হয়? 12×18 হয় 216, সরি, তারপর দুটো শূন্য, মানে 21,600 স্কোয়ার মিটার। এগুলো তো একক থাকবে মিটার করে। ওকে, তো 21,600 কোথায় আছে? অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার লসাগু 1050 এবং গসাগু 35 হলে এবং একটি সংখ্যা 210 হলে অপরটি কত? খুব ইজি অঙ্ক, আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল সমান সেই সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু, অর্থাৎ সূত্রটা হচ্ছে লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে লসাগু দিয়ে দিয়েছে, গসাগু দিয়ে দিয়েছে, কিন্তু একটা সংখ্যা দিয়ে দিয়েছে। তো একটা সংখ্যা হচ্ছে 210, তাহলে সেই সংখ্যাটা দেখো এখানে অপর সংখ্যা সমান লসাগু গণিত গসাগু বা প্রদত্ত সংখ্যা, মানে লসাগু গণিত গসাগু কত আছে? 1050 গণিত 35 বাই সংখ্যা দেওয়া আছে কোনটা? 210। ক্লিয়ার? প্রথমে 0 0 কেটে দাও, 21 দিয়ে 5 21 105, 5 35 175। তাহলে অপর সংখ্যাটি হচ্ছে কত? 175। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 1 2 3 4 বা 1234 এর ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তো এরকম যদি সংখ্যা থাকে যেটা দেওয়া আছে তুমি সেটাকেই 9 দিয়ে ভাগ করো। 1 2 3 4 এটাকেই তুমি 9 দিয়ে ভাগ করো। প্রথমে 9 1 কে 9 যাবে, 3 3 3 9 27, সরি 27, 6 4 7 9 63, পড়ে থাকছে 1। এবার দেখো এই 1 এর পাশে কি বসলে 9 দিয়ে সেটা কেটে যেত? নিশ্চয়ই সেটা 1 এর পাশে 8 বসতে হতো, তাহলে 2 দিয়ে সে কেটে যেত, তাই না? কারণ 1 এর পাশে দেখো 1 থেকে 9, তো 0 এর মধ্যে বা 1 থেকে 0 থেকে 9 এর মধ্যে অন্য কোনো সংখ্যা বসলে সেটি 9 দিয়ে কিন্তু ভাগ যাবে না। তো 1 এর পাশে 8 যদি বসতো, মানে এখানে যদি 8 থাকতো, সেই 8টা নামতো, তাহলেই কিন্তু ভাগটা মিলে যেত। তাহলে কি হবে? কোন অঙ্কটি বসতে হবে এখানে? অপশন বি 8। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, মান নির্ণয় করো 999 পূর্ণ 98/99 ইন্টু 99 বা ইন্টু 99। এই ধরনের অঙ্ক যদি তোমাদের থাকে, এটার একটা ট্রিক্স আছে বা এটার একটা রুলস আছে, ঠিক আছে? সেই রুলসটা কি সেটা আমি তোমাদেরকে আগে বলে দিই। যদি দেখো এখানে 99 থাকে বা 999 থাকে, আর এখানকার এই সংখ্যাটা লব আর হরের মধ্যে পার্থক্য যদি 1-এর হয়, অর্থাৎ দেখো ওপরে কম আছে 1 আর নিচে বেশি আছে 1, তাহলে সেই ক্ষেত্রে সবসময় এইটাকে যদি আমরা পূর্ণ ভাঙি, পূর্ণ ভাঙলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উপরের যেটা লব রয়েছে সেটা প্রথমে বসে যাবে, আর তারপরে যেটা পূর্ণতে রয়েছে অর্থাৎ 999 সেটা পরে পরে বসে যাবে পরপর বাই 99, যদি আমি এই পূর্ণটাকে ভাঙি। তো তুমি এবার এটাকে তুমি চেক করার জন্য তুমি অন্যরকম উদাহরণ নিতে পারো, যেমন ধরো আমি যদি 999 পূর্ণ 96/97 নিই, তাহলে এটাকে পূর্ণ ভাঙলে পাবে তুমি 96 যেটা রয়েছে, তারপরে 999/97, অর্থাৎ প্রথমে লব যেটা রয়েছে সেটা ফার্স্টে বসে যাবে, তারপরে এগুলো গুণগুলো অনেক বড় বড়, তো গুণ করার প্রয়োজন নেই, তারপরে 3টে 9 বসে যাবে। বুঝতে পেরেছো আশা করছি এই উদাহরণটা দেখে। যদি আবার আর একটা বলে দিই যে 999 পূর্ণ 95/96 যদি থাকে, অর্থাৎ ডিফারেন্সটা 1 থাকতে হবে লবের এবং হরের মধ্যে, এবং পূর্ণ যদি 999 থাকে, তাহলে এর পূর্ণ ভাঙলে কত থাকবে আমাদের? দেখো 95, তারপর 999,
বাই 96। ক্লিয়ার হয়েছে? তো এই ক্ষেত্রে যদি পূর্ণ ভাঙে দেখো পাবো 98,999 বাই 99, আর স্টার মার্ক মানে হচ্ছে ইন্টু 99, তো 99 কেটে যাবে, আনসার হচ্ছে 98,999 বা 98,999। অপশন এ হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। তাহলে বড় সংখ্যাটিকে বলছে 20% হ্রাস করলে আর ছোট সংখ্যাটিকে 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। তার মানে এখানে আমি কি করতে পারি, এখানে তুমি অনেক রকম ভাবে ধরে নিতে পারো যে ধরে নাও তুমি সমান যখন সংখ্যা দুটি, তার মানে দুটোই হচ্ছে 100 বা 1:1 যদি এটা থাকে, ধরে নাও সংখ্যা দুটি সমান যখন, তখন কি করা হয়েছে, একটাকে বৃদ্ধি করা হয়েছে, একটাকে ছোট করা হয়েছে, তার একটাকে বাড়িয়ে দাও, যেটা 20% যদি আমি বাড়িয়ে দিই তাহলে হয়ে যাবে 120, এটাকে যদি আমি 20% কমিয়ে দিই তাহলে হয়ে যাবে 80। এটা একটা মেথড। তাহলে দেখো ছোট সংখ্যা এবং বড় সংখ্যার মধ্যে অনুপাত সেটা হচ্ছে 80:120, সেটা আমি পেয়ে গেলাম। যেখানে কি হচ্ছে যে আমি এখান থেকে পাবো 8:12, সেখান থেকে আমি পাবো 2:3। ওকে, তাহলে সংখ্যা দুটির অনুপাত যদি 2:3 হয় এবং যোগফল যদি 1400 হয়, তাহলে ছোট সংখ্যা চেয়েছে আমার এখানে আমাকে চেয়েছে ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যার আনুপাতিক ভাগহার কত হবে, 2/5, 2 আর 3 যোগ হয়ে যাবে, নিচেতে সেটা 5 চলে আসবে, আর ছোট সংখ্যার আনুপাতিক ভাগহার হচ্ছে 2/5 ইন্টু টোটাল 1400 যেটা রয়েছে। তাহলে এখানে কত আসছে দেখো, 5 2 10, 280 মানে হচ্ছে 560। তো আমাদের ছোট সংখ্যা হচ্ছে 560। বা তুমি এটাকে ধরতে পারো যে ধরি দুটি সংখ্যা হচ্ছে x এবং y, এইভাবেও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যেভাবে খুশি সেইভাবেই অঙ্কটিকে করতে পারো, যে x এর 20% বাড়ালাম মানে হচ্ছে 120/100 হবে, y এর 20% কমালাম মানে 80/100 হবে, নিয়ে যেভাবে আসছে সেটাকেও তুমি করতে পারো। সেখানেও x:y আসবে যে দুটি, তাহলে এইটা হচ্ছে এইটার সাথে এইটা সমান, সেখান থেকেও আমরা x:y যেটা পাবো সেটা এই 2:3 আসবে। ঠিক আছে, তো বা 3:2, এখানে ছোট বড় ব্যাপার থাকবে, যেটা ভাবে 2:3 আসবে। তো সেটার পর তারপর আমাকে আবার যা কাজ তুমি x ধরেও করতে পারো, না ধরে এভাবেও করে ফেলতে পারো। তো আমরা কি পেয়ে গেলাম, যে ছোট সংখ্যাটি হচ্ছে 560। যদি বড় সংখ্যা চাইতো তাহলে আমি করতাম 3/5 ইন্টু 1400, এখানে কেটে যেত, এটা 280, আর 3 28 কত থাকতো, তাহলে 3 গুণ করে দাও, 324 4 2 840। ঠিক আছে, নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন, তার মাসিক আয় 1000 টাকা হলে বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত। দেখো এটা ক্লাস 5 এর অঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 5 স্ট্যান্ডার্ডের অঙ্ক, তো তোমরা প্রত্যেকে আশা করি সেটা পারবে। তবু আমি বলে দিচ্ছি যে এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন, তার মাসিক আয় হচ্ছে 4000 টাকা, 1000 টাকা। তাহলে 1000 টাকা তিনি 4 মাসে ইনকাম কত করছেন, 4 মাসে ইনকাম করছেন 4 ইন্টু 1000, 4000 টাকা, আর খরচ করছেন 3 মাসের আয়, তাই না? 3 মাসে বলেছে দেখো, যে 3 মাসে যা উপার্জন করছেন সেটা তিনি 4 মাসে খরচা করছেন, তাহলে তিনি ক্ষয় করছেন কত, 3 মাসের আয় মানে 3 ইন্টু 1000 মানে হচ্ছে 3000 টাকা। তার মানে তার 4 মাস পর তার সঞ্চয় থাকছে কত টাকা, বিয়োগ করে দাও, 1000 টাকা। তাহলে 4 মাসে যদি 1000 টাকা খরচা থাকে, 12 মাসে কত টাকা খরচা থাকবে, সেভ থাকবে। 4 মাসে আমার সঞ্চয় হচ্ছে 1000 টাকা, তাহলে 12 মাসে আমার সঞ্চয় থাকবে 3 বার, তার মানে 3 ইন্টু 1000। বা তুমি এইভাবেও করতে পারো, যদি আরো কনফিউশন থাকে, 4 মাসে থাকে 1000 টাকা, তাহলে 12 মাসে থাকবে কত টাকা, সে আলটিমেটলি 3 ইন্টু 1000ই পাবে, যেটা হচ্ছে 3000 টাকা। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সাথে 250 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 324 টাকা দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। অর্থাৎ 324 টাকায় বিক্রি করে তার 20% লাভ হচ্ছে, তাহলে তার ক্রয় মূল্যটা কত সেটাকে আমাকে বার করতে হবে। তার 324 টাকা যদি তার 20% লাভ হয়, তাহলে তার ক্রয় মূল্য কত সেটা আমাকে বার করতে হবে ফার্স্ট। যেটা আমাদের কি করে করতে হবে, যে 20% লাভ হচ্ছে মানে 100 থাকলে 120 হয়, তাহলে 120টা যদি 324 হয় তাহলে 100টা কত, তাহলে আমি ক্রয় মূল্যটা পেয়ে যাব। বা 324/120
ইন্টু 100। এর 0 0 কাটো, 12 দিয়ে এটা কাটবে নিশ্চয়ই, 12 2 24, 8 7 12 84, মানে হচ্ছে 27 × 10 270 টাকা। তাহলে আমি কি পেলাম, যে 320 টাকা দরের দার্জিলিং চা আর 250 টাকা কেজি দরের আসাম চাকে মিশিয়ে অনুপাতে যেটা আমি দাম তার দাঁড়াবে, অর্থাৎ ক্রয় মূল্য দাঁড়াবে, সেটা হচ্ছে 270 টাকা। এবার আমি ছেড়ে দাও, 324কে নিয়ে আমার আর কোনো কাজ নেই। এবার প্রথম দার্জিলিং চা আর আসাম চা, এই দুটো কত কত আছে, 320 টাকা কেজি, এটা হচ্ছে 250 টাকা কেজি। আর আমাদের তাদের দাম বেরিয়েছে কত, 270। তো এটা জানো তোমরা প্রত্যেকেই, ডিফারেন্স তৈরি করো। 250 আর 270 মধ্যে ডিফারেন্স আছে 20, 320 আর 270 মধ্যে ডিফারেন্স আছে 50। মানে দার্জিলিং ইস টু আসাম ডি ইস টু এ, মানে হচ্ছে 20:50 বা 2:5। ঠিক আছে, তাহলে দেখো অপশনে নিশ্চয়ই আছে, এটা অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তুমি এটাকে অন্য মেথডেও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষার জন্য এটাই বেস্ট। তাহলে কি হচ্ছে, যে কি অনুপাতে তাদেরকে মেশাতে হবে, 2:5 অনুপাতে, তাহলে তাদের দামটি 270 টাকা কেনা পড়বে, এবং তাহলে তারা 324 টাকা যদি বিক্রি করে, তাদের 20% লাভ হবে। নেক্সট অঙ্ক, কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা। তাহলে 2 বছরের সরল সুদ বলে দিয়েছে দেখো, আবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদও বলে দিয়েছে। তাহলে এখান থেকে 2 বছরের সরল সুদ থেকে আমি 1 বছরের সরল সুদ তো পেয়ে যাবো আরামসে। তাহলে 2 বছরের সরল সুদ যেটা দেওয়া আছে, 2 বছরের, সেটা কত দেওয়া আছে, 8,400, মানে 1 বছরের কত আসবে, 8,400 বাই 2, মানে হচ্ছে 4,200 টাকা। ক্লিয়ার? তাহলে দেখো 4,200 টাকাটা হচ্ছে 1 বছরের সুদ। এবার তুমি বার করো এখানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে ডিফারেন্স কতটা হয়েছে। 8,652 থেকে 8,400, 252 টাকা। তাহলে এই 252 টাকাটা ডিফারেন্স কেন হয়েছে, কারণ প্রথম বছরে যে সুদটা হয়েছিল সরল সুদ, দ্বিতীয় বছরে সেই সরল সুদের উপরেও বা সেই ইন্টারেস্ট যেটা হয়েছে সেটার উপরেও সুদ খেটেছে। তাহলে 4200 টাকার দেখো সুদ হয়েছে 252 টাকা, তাই না? তুমি ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা, যে আমাদের প্রথমে কি করলাম, যে 1 বছরের সরল সুদ আমি বার করে নিলাম। তাহলে ধরো তুমি 100 টাকায় প্রথম বছরে যদি 10 টাকা সুদের হার হয়, তাহলে প্রথম বছরে পাবে 110 টাকা। তাহলে 110 টাকা পেলে মানে কি পেলে, 10 টাকা সুদ পেলে। তাহলে দ্বিতীয় বছর তুমি কত সুদ পাবে, ওই 110 টাকার সুদ পাবে এবং 11 টাকা সুদ পাবে। তাহলে দ্বিতীয় বছরে তো তুমি 10 টাকায় পেতে না, যদি এক্সট্রা 10 টাকা না থাকতো, তাহলে 10 টাকার পিছনে তুমি সুদ কত পাচ্ছ, 1 টাকা বেশি পাচ্ছ। তাহলে এখানে 4200 টাকার জন্য সে 252 টাকা সুদ বেশি পাচ্ছে। তাহলে 4200 টাকায় যদি 252 টাকা সুদ হয়, তাহলে 100 টাকায় কত সুদ হবে। সিম্পল হিসাব, আমাদের সুদের হার পেয়ে যাবো, যেখানে হচ্ছে 100/4200 ইন্টু 252, 0 0 কেটে যাও, 42 কে কেটে যাবে এখানে দেখো 6 দিয়ে, মানে হচ্ছে 6%। ঠিক আছে, তার সুদের হার হচ্ছে 6%। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। যে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 ও 8,652 টাকা হলে সুদের হার হচ্ছে 6%। নেক্সট অঙ্ক, একটি সংখ্যার বর্গের 3/5 অংশ হলো 375, সংখ্যাটি কত। তাহলে বর্গ মানে তোমাকে এখানে বর্গমূল সাইন দিয়ে দাও, উল্টো করতে হবে পুরোপুরি। বর্গ বলেছে মানে হচ্ছে বর্গমূল, 3/5 বলেছে, 3/5 অংশ মানে এবার 5/3, কার অংশ 375 ইন্টু 375, যেটা উত্তর আসবে সেটাই। প্রথমে কাটাকাটি করে নাও, সরি 125, 125কে 5 দিয়ে গুণ করলে পাবো 625, করলে পাবো 25। তাহলে সংখ্যাটি হচ্ছে 25। দেখো 25-এর বর্গ করো, 25-এর বর্গ হয়ে যাবে 625, তার 625, তার 3/5 অংশ দেখো তুমি 375 পাবে। বোঝা গেছে? যা দেওয়া থাকে এরকম ক্ষেত্রে, ক্ষেত্রে উল্টো উল্টো করে যেতে হয়। নেক্সট অঙ্ক, দুটি ট্রেনের একটি হাওড়া থেকে পাটনা অভিমুখে এবং পাটনা থেকে হাওড়া অভিমুখে একই সময়ে রওনা হলো। সাক্ষাৎকারের পর তারা যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটির গতির অনুপাত কত। তাহলে ধরো এ থেকে বি তাদের মোট যাত্রাপথ, এখান থেকে এ থেকে একটা ট্রেন ছেড়েছে, বি থেকে একটা ট্রেন ছেড়েছে, দুটোই একই টাইমে ছেড়েছে, কিন্তু তাদের কি হয়েছে, তারা এখানে ধরো মিট করেছে।
এবং এই যে বি ট্রেনের এখানে মিট করার পর এই যে বাকি পথটা তাকে যেতে হয়েছে, সেই জন্য তার সময় লেগেছে 9 ঘন্টা, সরি 16 ঘন্টা। আর এ ট্রেন এখান থেকে বি পর্যন্ত যেতে তার সময় লেগেছে 9 ঘন্টা। তাই 9 ঘন্টা যার সময় লেগেছে তার গতিবেগ তো বেশি হওয়ার কথা, তাই না? তার গতিবেগ বেশি হওয়ার কথা। আবার যার দেখো 16 ঘন্টা সময় লেগেছে বাকিটা যেতে, তাহলে তার গতিবেগ কম হওয়ার কথা, কারণ তার বেশি সময় লাগলে আমাদের গতিবেগ কম হয়, এবং কম হলে তার গতিবেগ বেশি হয়। তাহলে এই ক্ষেত্রে তোমাদের গতিবেগের অনুপাত যদি দেয়, সেটা সিম্পলি হচ্ছে অর্থাৎ বেশি থেকে কমের দিকে। দেখো এখানে কি বলেছে, প্রথমটা 9 ঘন্টা লেগেছে মানে প্রথমটার বেশি গতিবেগ, আর দ্বিতীয়টা 16 ঘন্টা মানে দ্বিতীয়টার কম গতিবেগ। তো সেক্ষেত্রে তুমি এটাকে প্রথমে উল্টো করে নাও, অর্থাৎ 16:9 করে নাও। কিন্তু 16:9 করলে আমাদের আনসারটা আসবে না, সেটাকে বর্গ করে দিতে হবে, যেটা আমি পাবো 4:3। তাদের গতিবেগের অনুপাত হচ্ছে 4:3। খুব সহজ অঙ্ক, ট্রেনের যত অঙ্ক আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট। ঠিক আছে, যেটা হচ্ছে কি করতে হয় আমাদের এখানে, যে টাইমটা দেওয়া আছে 9 ঘন্টা এবং 16 ঘন্টা, তাহলে 9 ঘন্টা টাইম লাগছে মানে তার গতিবেগ বেশি, যার 16 ঘন্টা লাগছে তার থেকে। সেই জন্য এই রেশিওটা করার সময় আন্ডার রুট করতে হবে, এবং বেশিটা যার গতিবেগ বেশি হবে তার দিকে চলে যাবে, অর্থাৎ উল্টে যাবে। ঠিক আছে, তো এখানে এইভাবে তোমাদের √16 = 4:3 হচ্ছে তাদের গতিবেগ, যেটা আছে দেখো অপশন ডি তে। কই অপশন ডি? অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা কাজটি 5 দিনে সম্পন্ন করবে। যদি কাজটির জন্য তারা 8,790 টাকা পেয়ে থাকে, তবে বি কত টাকা পেয়েছিল? তাহলে এ কাজটি করছে কত দিনে? 10 দিনে। তাহলে এ একদিনে কত করে? 1/10। অনুরূপে বি কাজটি করে 15 দিনে, মানে বি একদিনে করে 1/15। আবার এ বি সি তিনজনে মিলে যখন করে, তখন কাজটিকে 5 দিনে শেষ করে দেয়, মানে তারা তিনজনে মিলে একদিনে কত করে? 1/5। তাই তো। এবার আমাকে কি চেয়েছে? শুধু বি এর বার করতে বলেছে এখানে। তাহলে আমার টোটাল A:B:C বার করতে হবে, কারণ এখানে লভ্যাংশ চাই। তাহলে এখানে আমি এ একদিনে করে পেয়ে গেছি, বি একদিনে করে পেয়ে গেছি, তো সি একদিনে করে সেটা আমাকে বার করতে হবে। তাহলে সেটা করতে গেলে কি করতে হবে? ABC থেকে AB যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এবার আমি যদি বার করি এখানে যে এ ও বি একদিনে করে একসাথে, কতটা করবে? এ করছে 1/10, বি করছে 1/15, যোগ করে দেবে। যোগ করলে 30, 1/30, সরি 3 + 2 মানে হয়ে যাবে 5/30 সমান 1/6। তাহলে এ আর বি মিলে করছে 6/1 আর এ বি সি মিলে করছে 1/5। তাহলে সি একা কত করছে? সি একা একদিনে 1/5 মাইনাস 1/6, সরি 1/5 মাইনাস 1/6 সমান 30। 6 - 5 = 1/30। তাহলে সি করছে একদিনে 1/30, এর আমি আগেই পেয়ে গেছি, বি এরও আমি আগেই পেয়ে গেছি। এবার A:B:C আমি এটা বার করব। A:B:C, এ হচ্ছে 1/10, এ হচ্ছে 1/15, এ হচ্ছে 1/30। তা প্রত্যেকের নিচে দেখো লসাগু 30ই হবে, 10, 15, 30, মানে প্রত্যেককে 30 দিয়ে গুণ করে দাও। এগুলো মুখে মুখে হয়ে যাবে। 30 30 কেটে 1, এখানে 2, এখানে 3। তাহলে A:B:C সমান কত পেলাম? 3:2:1। তাহলে এখানে বি কত টাকা পেয়েছিল? তাহলে বি এর আনুপাতিক ভাগাহার, বি হচ্ছে 2, মানে হচ্ছে 2/6। আর মোট টাকা কত ছিল? 8,790। তাহলে এটাকে 2/6 দিয়ে কাটো। এখানে দেখো কাটবে এটা 6 দিয়ে, যদি কেটে দাও তাহলে 6 1 4, তারপর যাবে 6, তারপর যাবে 5, 5 6 30। তো 1465 × 2, মানে এটা যদি আমি করি তাহলে হচ্ছে 2930 টাকা। তাহলে বি পাচ্ছে 2930 টাকা। অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর। তো বি এর জায়গায় সি দিতে পারে, এও দিতে পারে, কোনো সমস্যা নেই। নেক্সট অঙ্ক, পি এর 1/4 সমান কিউ এর 1/5। তাহলে পি কিউ এর শতকরা কত অংশ? পি ধরে নাও 100, পি = 100। তাহলে পি যদি 100 হয়, এর 1/4 মানে কত? 25। সেটি হচ্ছে কিউ এর 1/5 অংশ, অর্থাৎ কিউ এর 1/5 সমান হচ্ছে 25। তাহলে 1 সমান হচ্ছে 5 দিয়ে গুণ, মানে 125। তাহলে যদি পি 100 হয়, তাহলে কিউ সমান কত পেলাম? 125। তাহলে পি কিউ এর শতকরা কত অংশ বলেছে? তাহলে এ যদি 125 হয়,
তাহলে এ হচ্ছে, অর্থাৎ কিউ যদি 125 হয়, পি হচ্ছে 100, তাহলে কিউ যদি 100 হতো তাহলে এ কত হতো? 100/125 ইন্টু 100, 25 4, 25 5, 5 20, মানে হচ্ছে 80%। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। যে পি এর 1/4 অংশ সমান যদি কিউ এর 1/5 অংশ হয়ে থাকে, তাহলে পি কিউ এর শতকরা 80%। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 20 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 4 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হবে। পুত্রের বর্তমান বয়স কত? তো এর আগেও তোমাদের এই ধরনের অঙ্ক অনেকবার করেছি, তো আজকে আর একটা নতুন একটু শর্টে করি। এবার তো করা যেতেই পারে, মেন মেথড যেহেতু আমরা আগে বলেই দিয়েছি অলরেডি। তাহলে এখানে 20 বছর আগে মানে হচ্ছে -20, তখন পিতা ইস্টু পুত্র ছিল কত? 4:1। আবার কি বলেছে? 4 বছর পর মানে হচ্ছে +4। 4 বছর পর তাদের অনুপাত হচ্ছে 2:1। এবার আমরা কি করব? দেখো, তাহলে মোট পার্থক্য হচ্ছে কত? 24 বছর। ক্লিয়ার? তাহলে এবার এখানে এই দুটোর মধ্যে বিয়োগ করো। প্রথম অনুপাতের আনুপাতিক যে 4 আর 1, এই দুটো থেকে বিয়োগ করলে আমি ডিফারেন্সটা কত পাবো? 3। এখানে ডিফারেন্স পাবো 1। তাহলে এই 1 কে দিয়ে এই দুটোকে গুণ, এই 3 কে দিয়ে এই দুটোকে গুণ করলে কত পাবে? দেখো, 1 কে গুণ করলে 4:1 থেকে যাবে। আবার 3 এটা পেয়ে যাবে 3 2 6, 3 1 3। তাহলে দেখো এখানে এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স, দেখো দুটোর ক্ষেত্রে 2:2, 2 2 থাকছে, তাই না? 1 আর 3 এর মধ্যে পার্থক্য 2, আর 4 আর 6 এর মধ্যে পার্থক্য 2। এই দুটোকেই সমান করার আমার উদ্দেশ্য ছিল। এবার এই 2 পার্থক্যের জন্য আমার সময়ের পার্থক্য হচ্ছে কত? 24। 2 for 24, তাহলে 1 for 12। এবার তুমি এই 12 মানটাকে যে কোনো ঘরে বসিয়ে দাও। তাহলে তুমি যদি এখানে দেখো, এটা হচ্ছে 4 বছর পরে 6:3। 4 বছর পরে এইটা হচ্ছে পুত্র, এটা হচ্ছে পিতা, তাই তো? P2। তাহলে 4 বছর পর এখানে কি চেয়েছে? আমার পুত্রের বর্তমান বয়স চেয়েছে। তাহলে আমার 4 বছর পরে পুত্র রয়েছে 3, তাহলে 3 12 36, তাহলে 4 বছর পর পুত্র 4 × 12 সমান 36। এখানে 1 পেয়েছি 12, মানে 3 হচ্ছে 3 12 36, সরি 3 × 12 36 বছর। তাই 4 বছর পর যদি পুত্রের বয়স 36 হয়, তাহলে বর্তমানে কত হবে? 4 বছর বিয়োগ চলে যাবে, মানে 36 - 4 = 32 ইয়ার্স। তো এইভাবে আমরা করতে পারি, যেটা হচ্ছে পুত্রের বয়স 32 বছর। অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। পুত্রের বর্তমান বয়স হচ্ছে 32। তো এটাও একটা মেথড, এই মেথডেও আমরা করতে পারি। নেক্সট অঙ্ক, 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3। ওই শরবতে কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকে? তো এই অঙ্কটা এমন কেউ হয়তো নেই তোমরা যে প্রথমবার করছো, কারণ কিন্তু যতবার করতে গেছি ততবার আমাদেরকে অঙ্কটা ভাবাই একটু হলেও। তো এর একটা শর্ট ফর্মুলা আছে তোমাদের, কারণ মেন মেথডে করতে গেলে তোমাদের একটু টাইম তো দিতেই হবে, যে ধরতে হবে এই অংশ সেই অংশ করতেই হবে। তো যদি এখানে অর্ধেক থাকে বা অনুপাত যদি বলে দেয় যে 1:1 হবে, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে ½ × x - y/x। ওকে, এবার এখানে x কি y কি? x হচ্ছে যার রেশিও ভাগ বেশি, আর y হচ্ছে যার রেশিও ভাগ কম। এখানে দেখো জলে আর সিরাপ আর জলের অনুপাত কত ছিল? 5:3, মানে সিরাপ বেশি আছে, জল কম আছে। তাহলে x হচ্ছে 5 আর y হচ্ছে 3। বোঝা গেল? করে দাও, ½ × 5 - 3/5, সরি, মানে কি পাচ্ছি? ½ × 2/5, 2 2 কেটে গেল, 1/5। তাহলে ওই শরবতের সিরাপ আর জলের অনুপাত যেখানে 5:3, সেই শরবতের 1/5 অংশ তুলে নিয়ে তার সমপরিমাণ, অর্থাৎ 1/5 অংশ যদি আমি জল ঢেলে দিই, তাহলে পুনরায় যে শরবতটি আমি পাবো সেখানে জল এবং সিরাপের অনুপাত 1:1 বা অর্ধেক হয়ে যাবে সিরাপ আর জলের পরিমাণ। ক্লিয়ার? 1/5, অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি সংখ্যার সঙ্গে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়। এর থেকে সোজা অঙ্ক কি বলবো? সংখ্যাটি যদি x হয়, তার সাথে তার 1/4 অংশ যোগ করলাম, মানে হচ্ছে x/4, বা x × x 1/4, মানে x/4ই পাবে। যোগ করলে পেয়ে যাবে 30। এই যোগটা করে নাও, 4x + x/4 = 30, বা 5x সমান 4 কে 30 দিয়ে গুণ 120, বা x = 120/5, মানে হচ্ছে 24। তাহলে সংখ্যাটি হচ্ছে
24, যার সাথে সেই 24-এর সাথে যদি আমি 24-এর 1/4 অংশ যোগ করি তাহলে সংখ্যাটি আমরা 30 পাবো। চেক করে নাও যে 24 প্লাস 24-এর 1/4 অংশ মানে হচ্ছে 24/4 সমান 30ই হবে। দেখো 24 প্লাস 4 6 মানে হচ্ছে 30, তাই না? তো 24 হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, কয়লার মূল্য 25% বাড়লে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তো এটা কয়লা, চিনি এরকম বিভিন্ন কিছু দিয়ে আসে, চাল। তো এখানে কি হয়েছে, ধরে নাও প্রথমে 100 টাকায় 100 ইউনিট পাওয়া যেত। বারবার আমি কিন্তু বলছি না যে কেন 100ই আমি ধরবো, কারণ এখানে পুরো অঙ্কটাই পার্সেন্টেজ আছে, তাই আমি সবসময় 100ই ধরবো। যে ধরো আগে 100 টাকায় 100 ইউনিট, এটা হচ্ছে মূল্য বা দাম, এটা হচ্ছে পরিমাণ। 100 টাকায় 100 ইউনিটই পাওয়া যেত, এখন দাম বেড়ে গেছে 125 টাকা হয়ে গেছে, সেই 125 টাকায় পাওয়া যায় 100 ইউনিট। কিন্তু আমি দাম তো পরিবর্তন করতে চাইছি না, দাম আমার ছিল 100 টাকা, তাহলে আমি 100 টাকায় রাখতে চাই, তাহলে আমার এইটা কতটা কমে যাবে, অর্থাৎ 125 টাকায় যখন 100 টাকা 100 ইউনিট পরিমাণ পাওয়া যাচ্ছিল তখন সেটা আমি 100-তে কত পাবো, অর্থাৎ দাম তো আমি পরিবর্তন করছি না, এখানে দেখো ব্যয় বৃদ্ধি না করে কথা বলেছে, মানে আমি 100 টাকা ব্যয় করেছিলাম, তো প্রথমে আমি এখনো 100 টাকায় ব্যয় করব, কিন্তু তাতে আমার পরিমাণ কতটা কমে যাবে। তাহলে 125 ইকুয়াল টু যদি 100 হয় তাহলে 100 ইকুয়াল টু কত হবে, সিম্পলি 100/125 ইন্টু 100। 5 25 দিয়ে কাটো 4 5 20 মানে হচ্ছে 80। তাহলে এখানে পেয়ে যাবো, এখন 100-তে পেয়ে যাবো 80। তাহলে আমাকে কত শতাংশ কমাতে হবে, পেতাম আমি 100, এখন পাচ্ছি 80, মানে কমে গেল কত, 100 মাইনাস 80 সরি সমান 20%। কমাতে হচ্ছে আমাকে, অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট, এবং এই কোশ্চেনের শেষ অঙ্ক, কিছু টাকা 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে 6,200 টাকা হয়, তাহলে টাকার পরিমাণ কত? দেখো সুদে আসলে মানে হচ্ছে সুদ বা আসল প্লাস সুদ, যেটা কত 7 বছরের, যেটা কত আছে 7,100, আবার 4 বছরের আসল প্লাস সুদ পেয়েছি আমি কত 6,200। তাহলে যদি আমি বিয়োগ করি তাহলে আসলটা দেখো দুটো ক্ষেত্রেই বাদ চলে যাবে, আর 7 বছরের সুদ থেকে, কারণ আসলটা তো ফিক্সড, 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদটা বিয়োগ চলে যাবে, নিয়ে আমি পেয়ে যাব 3 বছরের সুদ সমান, বিয়োগ করলে কত পাচ্ছি 8 আর 1-এ 900 টাকা। 3 বছরে যদি 900 টাকা হয় তাহলে 1 বছরে 300 টাকা, সোজা হিসাব, এগুলো তার নিশ্চয়ই করতে হয় না ক্যালকুলেশন। 300 টাকা, তাহলে কি বলেছে টাকার পরিমাণ কত, তাহলে 7 বছরের সুদ কত, 7 বছর, 1 বছরে 300 হলে 7 বছরের 7 ইন্টু 300 সমান 2100। তাহলে 7 বছরে যদি 2100 টাকা হয়ে থাকে, আমার সুদ আসল ছিল 7,100 টাকা, 7,100 থেকে 2100 টাকা বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 5,000 টাকা। তাহলে আমার আসল ছিল কত, 5,000 টাকা। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই হচ্ছে তোমাদের 20টি অঙ্ক, যেটি তোমাদের লেডি কনস্টেবল 2018 মেন্স পরীক্ষাতে এসেছিল। আশা করছি তোমাদের প্রত্যেকটি অঙ্ক খুব ভালো লাগবে। যদি কোনো রকম সমস্যা থাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে, এবং চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।